আমি ডিরেক্টলি গল্পতেই আসছি। এই যে ব্যাকগ্রাউন্ড আমি ক্লাসে পরে আলোচনা করে দেবো তোমাদের সাথে, জাস্ট গল্পতে আসছি। গল্পের নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, রিটেন বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণের একটা কালেকশন অফ স্টোরিজ আছে যার নাম হচ্ছে মালগুড়ি ডেজ। তো মালগুড়ি ডেজ থেকেই এই অ্যাস্ট্রোলজার্স ডেটা নেওয়া হয়েছে। এটা একটা শর্ট স্টোরি। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা একটা শর্ট স্টোরি। এটা কম্পোজ করা হয় 1947-এ। আর কে নারায়ণ এটা কম্পোজ করেছিলেন। এই গল্পের যে মুখ্য চরিত্র অর্থাৎ প্রোটাগনিস্ট ক্যারেক্টার, তাকে আমরা একজন অ্যাস্ট্রোলজার হিসাবেই দেখবো, রাইট? এনার কোনো নাম এই গল্পের মধ্যে বলা হয়নি। তো অ্যাস্ট্রোলজার বলছেন, লেখক বলছেন অ্যাকচুয়ালি, যে অ্যাস্ট্রোলজার স্টার্টস হিজ বিজনেস অ্যাট মিড ডে। তো অ্যাস্ট্রোলজার স্টার্ট করে, কি স্টার্ট করে? তার বিজনেস। আজকে এই মাইন্ড ম্যাপের মাধ্যমে আমরা গোটা গল্পটা তো পড়বই, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এর এমসিকিউ গুলো আমরা এই মাইন্ড ম্যাপের মধ্যেই ক্লিয়ার করে নেবো। মোটামুটি ধরে রাখো 80 to 90% এমসিকিউ এর মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা আবার ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা স্টোরি নিয়ে আলোচনা করবো। তো অ্যাস্ট্রোলজার তার বিজনেসটাকে স্টার্ট করছে, কখন স্টার্ট করছে? অ্যাট মিড ডে, অ্যারাউন্ড ধরে রাখো 12টা নাগাদ। মিড ডে অর্থাৎ আমরা এটাকে নুন বলতে পারি। এমসিকিউতে তুমি পাবে কখন সে তার বিজনেস স্টার্ট করছে, মিড ডে অথবা নুন টাইমে। ওকে। তো সে যখন বিজনেস স্টার্ট করে ও সঙ্গে করে একটা ব্যাগ ক্যারি করে, একটা ব্যাগ ক্যারি করে। এবার জানতে হবে ব্যাগের মধ্যে কন্টেন করা থাকে, কি কন্টেন করা থাকে। একটা লিস্ট দেওয়া আছে। আর ডজন অফ কাউরি, অর্থাৎ ওই কড়ি টাইপের হয় যেটা আমাদের পুজোতে ইউজ করা হয়, বা ঝিনুক টাইপের যেগুলো হয়, দ্যাটস কল কাউরি। আর স্কোয়ার পিস অফ ক্লোথ, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ গুলো কভার করবো এখানে। আর ডজন অফ অর্থাৎ 12টা মতন কাউরি থাকে, রাইট? আর কি থাকে? আর স্কোয়ার পিস অফ ক্লথ, অর্থাৎ এটা সাইজটা কিন্তু স্কোয়ার হয়। এটা কিন্তু আমাদের ডায়াগ্রাম বেসড কোশ্চেনে আসবে, যে এখানে যে কাপড়টা ইউজ করা হয় তার সেটা কি ধরনের, তখন বলতে হবে স্কোয়ার পিস অফ ক্লথ। কিন্তু এই কাপড়টার মধ্যে কি থাকে? অবসকিওর মিস্টিক চার্ট, অর্থাৎ রহস্যে জড়িত, ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কিছু চার্টস, যেটা এই কাপড়টার মধ্যে লেখা বা ড্র করা রয়েছে, যেটা বুঝতে পারা যাচ্ছে না। ইভেন যিনি অ্যাস্ট্রোলজার তিনিও এটা বোঝেন না যে কাপড়টার মধ্যে আছেটা কি, তার অ্যাকচুয়াল মিনিং কি এই মিস্টিক চার্ট গুলোর। এই জন্য এটাকে অবসকিওর বলা হয়েছে, অর্থাৎ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আর কি থাকে? আর নোটবুক থাকে, একটা নোটবুক আছে। আর আ বান্ডেল অফ পালমায়রা রাইটিং, অর্থাৎ পাম পাতায় লেখা একটা বান্ডেল রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? অ্যাস্ট্রোলজার তার বিজনেস স্টার্ট করে কখন? মিড ডেতে। মিড ডে বলতে মোটামুটি 12টার সময়, যাকে আমরা এমসিকিউতে নুন হিসাবে ধরবো। নুন থাকে তো এমসিকিউতে নুন হবে। তো সে সঙ্গে করে কি ক্যারি করে? একটা ব্যাগ ক্যারি করে। ব্যাগের মধ্যে কি কি থাকে? আর ডজন কাউরি থাকে, অর্থাৎ যেটা বললাম কাউরি যেগুলো, 12টা মতন কাউরি থাকে। একটা স্কোয়ার পিস অফ ক্লোথ থাকে, একটা কাপড়ের টুকরো থাকে যেটা সাইজ হচ্ছে স্কোয়ার, যার মধ্যে থাকে হচ্ছে অবসকিওর মিস্টিক চার্ট, কিছু রহস্যে আবৃত চার্ট থাকে। বাট ওই চার্টটা ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা যায় না ওই চার্টটার মধ্যে কি ড্র করা আছে বা কি লেখা আছে। ইভেন সেটা অ্যাস্ট্রোলজার সে নিজেও জানে না। আর আর কি আছে ব্যাগটার মধ্যে? একটা নোটবুক আছে। আর কি আছে? বান্ডেল অফ পালমায়রা রাইটিং, অর্থাৎ পাম পাতার লেখা একটা বান্ডেল রয়েছে। তো এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের কপালটা কি করা থাকতো? রেসপ্লেন্ডেন্ট, অর্থাৎ কপালের মধ্যে ছাই ভস্য মেখে থাকে না, যারা ওই সাধু টাইপের মানুষ হয়, অ্যাস্ট্রোলজার ওই কাইন্ড অফ ওরকম ধরনেরই মানুষ। মাথায় ওই ছাই ভস্য টাইপ মেখে মানে মাখা আছে। তো কি কি মাখা থাকতো মাথাতে? বলছে স্যাক্রেড অ্যাশ। স্যাক্রেড কথার অর্থ হচ্ছে পবিত্র, পবিত্র ছাই। স্যাক্রেড অ্যাশ থাকতো, আর থাকতো ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন কথার অর্থ হচ্ছে সিঁদুর। নেক্সট, আই স্পার্কেল উইথ শার্প abnormal গ্লিম। তো অ্যাস্ট্রোলজারের চোখটা সবসময় উজ্জ্বল বা চকচকে থাকতো। ওর চোখটা সবসময় উজ্জ্বল বা চকচক করতো। কেন উজ্জ্বল বা চকচক করতো? বলছে তার চোখের মধ্যে নাকি একটা তীক্ষ্ণ
abnormal গ্লিম ছিল, একটা abnormal একটা আহ, উজ্জ্বলতা, একটা ব্রাইটনেস ছিল। কেন এই ব্রাইটনেস এসেছিল, এই উজ্জ্বলতা বা ব্রাইটনেস, কারণটা কি? কারণ হচ্ছে আউটকাম অফ সার্চ অফ কাস্টমার্স। কারণ অ্যাস্ট্রোলজার যখন সে বসে থাকতো, সে অপেক্ষা করতো কাস্টমারদের জন্য। তো সামনে দিয়ে কাস্টমার যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, লোকজন যাওয়া আসা করছে। আর অ্যাস্ট্রোলজার কি ভাবছে? অ্যাস্ট্রোলজার ভাবছে যে এই কাস্টমাররাই, এই এই লোকগুলোর মধ্যেই হয়তো কেউ কাস্টমার হবে যে আমার কাছে আসবে। তো ও কন্টিনিউয়াসলি ওই মানুষজনের মধ্যে কাস্টমারকে খুঁজে বেড়াচ্ছে। তো যার জন্য যাকেই দেখছে তাকেই তার কাস্টমার বলে মনে হচ্ছে, এবং তার চোখটা আউট অফ গ্রিড উজ্জ্বল এবং চকচকে হয়ে উঠছে। সেই গ্লিমটাকে, সেই উজ্জ্বলতাকে এখানে abnormal গ্লিম বলা হয়েছে, যেটা কন্টিনিউয়াসলি কাস্টমারকে খোঁজার জন্য তৈরি হয়েছে, আর অন্য কোনো কারণে নয়। বাট যারা সাধারণ মানুষ ছিল, যারা অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করত, তারা মনে করত এই অ্যাস্ট্রোলজার একজন দৈব ব্যক্তি, তার মধ্যে কিছু কি বলবো, দৈবিক ক্ষমতা রয়েছে। তো যে কারণে তার চোখটা এতটা উজ্জ্বল বা চকচকে হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যারা ছিল, তারা এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা সুপারস্টিশিয়াস বিলিফ ছিল। এই সাধারণ মানুষকে আমরা ক্লায়েন্টস বলি, অ্যাস্ট্রোলজারের ক্লায়েন্টস। তো ক্লায়েন্টসরা কি ভাবতো? ক্লায়েন্টসরা ভাবতো টু বি আ প্রফেটিক লাইট। তারা মনে করতো এটা যেন একটা দৈবিক আলো তার চোখের মধ্যে উজ্জ্বল এবং চকচকে হয়ে উঠেছে, যদিও এটা কোনো দৈবিক আলো ছিল না। এটা কাস্টমারকে পাওয়ার একটা, মানে গ্রিড বলতে পারো, সেখান থেকে এই উজ্জ্বলতাটা দেখা যাচ্ছিল। এনহ্যান্স দ্য পাওয়ার অফ দ্য আইস। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাস্ট্রোলজারের যে চোখের পাওয়ার। অ্যাকচুয়ালি তো অ্যাস্ট্রোলজারটা একজন ফেক অ্যাস্ট্রোলজার ছিল, তার চোখের অ্যাকচুয়ালিতে কোনো প্রফেটিক লাইট ছিল না, বা চোখের মধ্যে কোনো পাওয়ার ছিল না। বাট দেন অলসো তাকে এমন ভাবে সাজানো হয়েছিল, অর্থাৎ সে এমন ভাবে সাজগোজ করতো যে তাকে দেখে মনে হতো তার মধ্যে যেন একটা প্রফেটিক লাইট রয়েছে তার চোখের মধ্যে, রাইট? তো এই চোখের এই পাওয়ারটা কি করে তৈরি হয়েছিল, কেমন ড্রেস আপের জন্য তৈরি হয়েছিল, দেখবো আমরা। আইস ওয়ার প্লেসড বিটুইন। তো চোখের যে পজিশনটা কোথায় আসছে? হিজ পেইন্টেড ফোরহেড। আমি একটু আগেই বলেছিলাম যে অ্যাস্ট্রোলজারের যে কপালটা ছিল, সেই কপালে তোমার রেসপ্লেন্ডেন্ট, অর্থাৎ কপালে লাগানো ছিল কি স্যাক্রেড অ্যাশ আর ভার্মিলিয়ন। তো পেইন্টেড ফোরহেড বলা হচ্ছে, অর্থাৎ কপালের ফোরহেড মানে কপাল, যেখানে স্যাক্রেড অ্যাশ আর ভার্মিলিয়ন। ঠিক তার নিচে আসছে চোখটা। ডার্ক হুইস্কার্স। ডার্ক হুইস্কার্স মানে হচ্ছে একদম গাল ভর্তি দাড়ি, যেটা এতটা বড় হয়েছে। উইথ স্টিম ডাউন হিজ চিক্স, সেটা গাল ভর্তি হয়ে একদম, যাকে চাপ দাড়ি বলা হয়ে থাকে, একদম গাল ভর্তি দাড়ি। আর মাথায় পড়তো কি স্যাফরন, অর্থাৎ গেরুয়া কালারের টার্বান পরতো। কারেক্ট। তাহলে দেখলাম কি তার পেইন্টেড ফোরহেড, যে ফোরহেডটা পেইন্ট করা রয়েছে স্যাক্রেড অ্যাশ আর ভার্মিলিয়ন দিয়ে। আর কি দেখলাম? ডার্ক হুইস্কার্স, অর্থাৎ লম্বা দাড়ি। স্টিম ডাউন ইজ চিক্স, যেটা গাল ভর্তি হয়ে এসছে। আর কি স্যাফরান কালার টার্বান, অর্থাৎ স্যাফরান কালার, যাকে আমরা গেরুয়া কালার বলতে পারি, গেরুয়া কালারের টার্বান তিনি পরতেন। He sat under the boughs of a spreading tamarind tree, which flanked a path running through the town hall park. তাহলে তিনি কোথায় বসতেন? তিনি বসতেন আন্ডার দ্য বউস অফ আ স্প্রেডিং ট্যামারাইন ট্রি। ট্যামারাইন ট্রি মানে তেঁতুল গাছ। তেঁতুল গাছে শাখা প্রশাখা বিস্তার করে থাকতো টাউন হল পার্কে। সেই তেঁতুল গাছে শাখা প্রশাখার মধ্যে একটা শাখা প্রশাখার নিচে, একটা ব্রাঞ্চের নিচে তিনি বসতেন। এটা মাথায় রাখতে হবে, এর ট্যামারাইন ট্রি এর একটা ব্রাঞ্চের তলায় তিনি বসতেন। এর প্রশ্ন হচ্ছে এই ট্যামারাইন ট্রিটা কোথায় আছে? ট্যামারাইন ট্রিটা ছিল হচ্ছে টাউন হল পার্কে। এই ট্যামারাইন ট্রি কোথায় ছিল? টাউন হল পার্কে ছিল। তাহলে যদি প্রশ্ন করা হয় অ্যাস্ট্রোলজার কোথায় বসতেন, আমাদেরকে বলতে হবে তিনি বসতেন ট্যামারাইন ট্রি এর একটা, একটা তেঁতুল গাছ ছিল, তার একটা ডালের তলায় তিনি বসতেন, রাইট? এই গাছটা কোথায় ছিল? না টাউন হল পার্কে ছিল। নেক্সট, এবার টাউন হল পার্কে যেখানে গাছটা ছিল, যার তলে অ্যাস্ট্রোলজার বসতো, তার সামনে ছিল একটা রাস্তা। রাস্তাটা
ছিল খুব সরু। এখন আমরা ডিসক্রিপশন অফ দ্য রোড, অর্থাৎ যে রাস্তাটার পাশে অ্যাস্ট্রোলজার বসতেন রাস্তাটার সম্পর্কে একটু জানবো। রাস্তাটা ছিল ক্রাউডেড, অর্থাৎ প্রচুর পরিমাণে লোক কনস্ট্যান্টলি যাওয়া আসা করতো রাস্তাটা দিয়ে, ভীষণ ক্রাউডেড ছিল। ভ্যারাইটি অফ ট্রেডার্স অ্যান্ড অকুপেশনিস্ট, প্রচুর ট্রেডার্স ছিল আর প্রচুর অকুপেশনিস্ট, অর্থাৎ কিছু ব্যবসায়ী ছিল যারা ব্যবসা করত, কিছু অকুপেশনিস্ট ছিল যারা নিজের জীবিকা নির্বাহ করত ওই রাস্তাতেই দাঁড়িয়ে। এবার আমরা দেখব তাদের মধ্যে কারা কারা ছিল। ফার্স্ট আমরা যাদেরকে পাচ্ছি ট্রেডার্স এবং অকুপেশনিস্টের মধ্যে কিছু কিছু ছিল মেডিসিন সেলার্স, যারা মেডিসিন বিক্রি করতো ওই রাস্তাতেই। সেলার্স অফ দ্য স্টোলেন গুডস অ্যান্ড হার্ডওয়্যার্স, আর কি ছিল, কেউ কেউ লোক আবার মানে কিছু কিছু বিজনেসম্যান তারা আবার স্টোলেন গুডস অর্থাৎ চুরি করা গুডস এবং হার্ডওয়্যার্স এর বিজনেসও সেখানে রান করতো। আবার ছিল কেউ কেউ যারা ম্যাজিক দেখাতো, ম্যাজিশিয়ানস ছিল। একজন ছিলেন অকশনার অফ চিপ ক্লোথ, অর্থাৎ চিপ ক্লোথকে, কম দামি জামা কাপড়কে অকশনে তুলতো, অর্থাৎ নিলামে তুলতো, এরকম ধরনের বিজনেস করতো। এই যে এই ব্যক্তি ছিল যাকে আমরা অকশনার অফ চিপ ক্লোথস বলছি, যে কম দামি জামা কাপড়গুলোকে নিলামে তুলতো বা কম দামে বিক্রি করতো হোয়াট এভার, সে কি করতো, হি ক্রিয়েটেড এনাফ ডিন। ডিন মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি, প্রচুর সাউন্ড তৈরি করতো, চিৎকার চেঁচামেচি তৈরি করতো। এত চিৎকার চেঁচামেচি করতো যাতে প্রচুর পরিমাণে লোক তার কাছে আসে, অর্থাৎ মানুষকে অ্যাট্রাক্ট করবার জন্য সে ডিন ক্রিয়েট করতো। ডান। তাহলে আর কে আছে, ফ্রাইড গ্রাউন্ডনাট সেলার। ইনি একজন ছিলেন যিনি ফ্রাই করা চীনা বাদাম বিক্রি করতেন। ঠিক আছে, তো এই লোকটার একটা ইউএসপি ছিল, কি করতো, হি গেভ হিজ বিজনেস ফ্যান্সি নেমস। তিনি তার ওই চীনা বাদাম বিক্রিটাকে এক এক দিন এক এক রকম নাম দিতেন। না কেমন নাম দিতেন, ধরো একদিন এসে বলছে যে বম্বে আইসক্রিম, তো লোকে ভাবছে বম্বে আইসক্রিম বিক্রি করছে, তো লোকে কিনতে চলে আসলো বম্বে আইসক্রিম। ও বিজনেসের নাম দিয়েছে বম্বে আইসক্রিম, কিন্তু বিক্রি করছে কিন্তু গ্রাউন্ডনাট অর্থাৎ চীনা বাদাম। তো পরের দিন বলছে ডেলি আমন্ড, তো লোকে ভাবছে দিল্লি আমন্ড বিক্রি করছে, এসে দেখে আবার ওই চীনা বাদাম বিক্রি করছে। আবার আরেকদিন বলছে রাজাস ডেলিকেসি। তো এইরকম ভাবে ও এক এক দিন এক এক রকম নাম দিত নিজের বিজনেসকে, যার ফলে কি হতো, লোকে প্রচুর পরিমাণে তার দোকানে আসতো। একটা মানে কি বলবো, আলাদা একটা পরিচয় সে তার নিজের তৈরি করেছিল নিজের বিজনেসকে বিভিন্ন রকমের নাম দেওয়ার ফলে। ডান। The astrologer transacted his business by the light of the flare, which crackled and smoked up above the groundnut heap nearby. এখন যে রাস্তাটাতে অ্যাস্ট্রোলজাররা বিজনেস করতো বা এই সকল লোকেরা বিজনেস করতো, ওই রাস্তাটাতে কোনো মিউনিসিপাল লাইটনিং ছিল না, অর্থাৎ মিউনিসিপ্যালিটি থেকে কোনো লাইট সেখানে অ্যালোকেট করা হয়নি। যার ফলে ওখানে যে সকল লোকেরা বিজনেস করতো তাদের নিজস্ব লাইট ছিল, সেই লাইটে তারা তাদের বিজনেসকে ট্রানজাক্ট করতো। কিন্তু এরকম নয় যে প্রত্যেকটা বিজনেসম্যানের কাছেই কিন্তু তাদের নিজস্ব লাইট আছে, তা নয়। যাদের কাছে ছিল তো ছিল, কিছু কিছু বিজনেসম্যান ছিল যাদের নিজস্ব কোনো লাইট ছিল না, তারা তাদের পাশের জনের যে লাইট সেই লাইটেই বিজনেস চালিয়ে নিত। যেমন অ্যাস্ট্রোলজার, এর নিজস্ব কোনো লাইট ছিল না, তো কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, তিনি তার জীবিকা নির্বাহ করতেন বা বিজনেসটাকে ক্যারি ফরওয়ার্ড করতেন কি করে, দ্য লাইট অফ আ ফ্লেয়ার। ফ্লেয়ার মানে হচ্ছে ধরো তোমার ওই মশাল যেটাকে বলে, ওই মশালের আলোতে বা আগুনের আলোতে। crackled and smoked up above the groundnut heap nearby. নিয়ারবাই গ্রাউন্ডনাটের যে হিপ ছিল মানে স্তূপ ছিল, সেখান থেকে যে ফ্লেয়ার বা আগুনের শিখা বেরোতো, সেখান থেকে যে স্মোক বেরোতো, ধোঁয়া বেরোতো, তো সেই আগুনের আলোতেই তিনি তার নিজের জীবিকা নির্বাহ করতেন বা বিজনেসটাকে চালাতেন। তার নিজস্ব কোনো লাইটিং ছিল না, যার ফলে একটা এনচ্যান্টেড অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিল ওই জায়গাটায়। এই জায়গাটা আমি তোমাদেরকে একটুখানি ভালো করে বোঝাই। সাপোজ ধরো অ্যাস্ট্রোলজার বসে আছেন একটা বিশাল বড় ট্যামারাইন ট্রি অর্থাৎ তেঁতুল গাছ, তার তলায় অ্যাস্ট্রোলজার বসে আছেন, রাইট? তো অ্যাস্ট্রোলজার যখন সেই তেঁতুল গাছের তলায় বসে আছেন, ঠিক সেই সময় যখন সন্ধে রাত্রির হয়ে এসছে বা সন্ধে হয়ে এসছে, রাস্তার উপর দিয়ে প্রচুর লোক যাওয়া আসা করছে, রাস্তাটা খুব ছোট, প্রচুর লোক যাওয়া আসা করছে রাস্তার উপর দিয়ে। এইবার
সেখানে কোনো মিউনিসিপ্যালিটির লাইটিং নেই, শুধুমাত্র আগুনের লাইট পাওয়া যাচ্ছে, অর্থাৎ দোকানগুলোতে ন্যাকেড ফ্লেয়ার জ্বালানো হয়, হিসিং গ্যাস লাইটস জ্বালানো হয়, বা অন্যান্য কোনো রকম লাইটস জ্বালানো হয়। তো সেই লাইটেই এই টোটাল বিজনেসটা ট্রান্সাক্টেড হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই সাইড দিয়ে লোক আসছে, এই সাইড দিয়ে লোক আসছে, প্রত্যেকের শ্যাডো, বিশাল বড় বড় শ্যাডোজ গুলো কাস্ট হচ্ছে, আর যেটা কনস্ট্যান্ট বেসিসে যাওয়া আসা করছে, রাইট? একটা বিউইল্ডারিং ক্রিস ক্রস টাইপের ওখানে তৈরি হচ্ছে, রাইট? তো এইটা যখন তৈরি হচ্ছে, এবার ভাবো অ্যাস্ট্রোলজার ওই গাছের তলায় বসে আছেন, তার পাশে একটা গ্রাউন্ড নাট সেলার তার গ্রাউন্ড নাট বিক্রি করছে ফ্রাই করে। সেই হিপ থেকে আগুনের যে আলোটা সেটা অ্যাস্ট্রোলজারের উপরে এসে পড়ছে। তার উপরে উনি ওরকম একটা ড্রেস পরে আছেন, মাথায় স্যাফরান কালারের পাগড়ি, কপালে ভার্মিলিয়ন, তারপর স্যাক্রেড অ্যাশ, তারপর এত বড় স্টিম ডাউন হয়ে গেছে তোমার বেড, তারপর স্যাফরান কালার ডেফিনেটলি ড্রেসেস পরে আছেন, অল দ্যাট। সেই আগুনের একটা হালকা আলো তার মুখের উপর এসে পড়ছে, আর ওই হিপ থেকে স্মোক বেরোচ্ছে, এক্ষুনি পড়লাম। সেই স্মোকটা ডেফিনেটলি চারদিকে ছড়িয়ে যাচ্ছে, একটা অ্যাস্থেটিক টাইপের একটা লুক তৈরি হচ্ছে কিন্তু। তো অ্যাস্ট্রোলজার কে এই সিচুয়েশনটা খুব ভালোভাবে স্যুট করেছিল, রাইট? একটা এনচ্যান্টেড অ্যাটমসফিয়ার সেখানে তৈরি হয়েছিল। এখন যে জায়গাটার কথা আমরা বলছি, একটু আগে তোমাদেরকে বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি আমি, সেখানে কোনো মিউনিসিপাল লাইটস ছিল না, অর্থাৎ মিউনিসিপ্যালিটির দেওয়া কোনো রকম লাইটস সেখানে ছিল না। সেখানে ছিল অনলি দ্য শপ লাইটস। দোকানের যে লাইট হয়, শুধুমাত্র সেই দোকানের লাইট ছিল, শপ লাইটস ছিল। এই শপ লাইটস গুলো কি কি ছিল তার একটা চার্ট আছে, আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। হিসিং গ্যাস লাইট ছিল, ন্যাকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, অর্থাৎ পোলস এর উপরে ওই ফ্লেয়ার্স বসায়। ফ্লেয়ার্স হচ্ছে তোমার এই যাকে মশাল বলা হয় থাকে, সেই মশাল ন্যাকেড ফ্লেয়ার্স বসানো হয়। আর সাইকেল ল্যাম্প, সবই আগুনের। বিউইল্ডারিং ক্রিসক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, আমি বললাম। তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের আলো আসছে, এবং তার মধ্যে প্রচুর মানুষজন যাওয়া আসা করছে, তাদের বড় বড় শ্যাডোজ গুলো কাস্ট হচ্ছে, আর সেই শ্যাডোজ গুলো কনস্ট্যান্ট ওয়ে চলতে থাকছে। এটাকে বিউইল্ডারিং ক্রিসক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ বলা হচ্ছে। বিউইল্ডার কথা অর্থ হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া। দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট ওয়ান্ট টু বি দ্য ওয়ান। এবার আমরা, এতটা হয়ে গেল, এবার নেক্সট পার্টে আমরা দেখছি এই যে অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু তার জীবনে প্রথম থেকে একজন অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো ইচ্ছা ওনার ছিল না। হি নেভার ওয়ান্টেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। হি ডিড নট ইভেন নো এনিথিং অ্যাবাউট অ্যাস্ট্রোলজি। তিনি আবার অ্যাস্ট্রোলজি সম্পর্কে তার কোনো আইডিয়াও নেই। ইভেন দেখবে যারা অ্যাস্ট্রোলজি করে, তারা ওই শনি, মঙ্গল, বৃহস্পতি, হ্যাঁ, তারা, গ্রহ, এইসবের গল্প বলে। তো অ্যাস্ট্রোলজাররা, আমরা মেনে নিই অ্যাস্ট্রোলজাররা তারা এবং যে প্ল্যানেটস অর্থাৎ গ্রহ আছে তাদের প্রতি, তাদের অবস্থানের প্রতি অ্যাস্ট্রোলজারদের আইডিয়া ক্লিয়ার। বাট যে অ্যাস্ট্রোলজারের কথা আমরা এখন পড়ছি, তিনি অরিজিনাল অ্যাস্ট্রোলজার নয়। তো সেই কারণে তিনি ওই তারা, গ্রহ, উপগ্রহ সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড হি নেভার ওয়ান্টেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। তিনি কখনো একজন অ্যাস্ট্রোলজার হতে চাননি। কেন অ্যাস্ট্রোলজার হয়েছে, গল্পের সাথে সাথে আমরা দেখব। তবে তিনি এত বছর ধরে অ্যাস্ট্রোলজি করছেন কি করে একজন প্রপার অ্যাস্ট্রোলজার না হয়ে? তার কারণ হচ্ছে, তিনি মানুষের হাত দেখে কিছু বলতে পারেন না, বাট তিনি মানুষের সঙ্গে কথা বলে তাদের মানে প্রবলেমসটাকে এত সুন্দরভাবে কম্প্রিহেন্ড করতে পারেন, অর্থাৎ বুঝতে পারেন, যে তিনি বুঝতে পারেন যে মানুষটা তাকে কি ধরনের প্রশ্ন করতে পারে, অথবা তাকে কি ধরনের উত্তর দেওয়া উচিত। এটা তার এত বছর ধরে প্র্যাকটিস করতে করতে, মানুষের কথা বলতে বলতে তার মধ্যে এই বিষয়টা তৈরি হয়ে গেছে। এই কারণে অ্যাস্ট্রোলজার যখনই কাউকে কিছু, কোনো কাস্টমার, কোনো ক্লায়েন্ট যদি তাকে কোনো প্রশ্ন করতো, অ্যাস্ট্রোলজার যে উত্তরগুলো দিত, সেই উত্তরে সেই ক্লায়েন্ট কিন্তু প্লিজড হতো, এবং তিনি সবাইকে অ্যাস্টনিশড করে দিতেন। সবাই অভিভূত হয়ে যেত যে অ্যাস্ট্রোলজার এত সুন্দর বা এত পারফেক্ট রিপ্লাই কি করে করছে। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। অ্যাস্ট্রোলজার
এই যে মানুষকে প্লিজ করবার ক্ষমতা তৈরি করেছেন বা সবাইকে তার প্রশ্নের উত্তর দিয়ে অভিভূত করবার ক্ষমতা তৈরি করেছেন, এই ক্ষমতাটা কোথা থেকে এসছে? না, ক্ষমতাটা এসছে এখান থেকে। ইটস আ ম্যাটার অফ স্টাডি। এটা তিনি স্টাডি মানে কিন্তু তিনি বই খুলে পড়াশোনা করেননি। হি ওয়াজ নট আ রিয়েল অ্যাস্ট্রোলজার। স্টাডি বলতে তিনি মানুষকে স্টাডি করেছেন। মানুষকে স্টাডি করে তাদের কথা বুঝে তিনি মানুষকে স্টাডি করে উত্তর দেন। এবং এত বছর ধরে তিনি প্র্যাকটিস করেছেন। আর সব থেকে বড় কথা, এই পুরো বিষয়টা হচ্ছে একটা গেস ওয়ার্ক। তিনি গেস করে বেশিরভাগ কাজটাই চালাতেন, আর গেসের মধ্যে 100% 90% লেগে গেল। তো সেই হিসাবেই তার বিজনেসটা কিন্তু ট্রানজাক্টেড হতো। তো দেখো, ওই রাস্তাতে অনেক রকমের মানুষ কিন্তু বিজনেস চালাতো, যেমন মেডিসিন সেলার ছিল, গ্রাউন্ড নাট সেলার ছিল, তারপরে অকশনার অফ চিপ ক্লোথস ছিল, তারপর সেলার অফ স্টোলেন গুডস, হার্ডওয়্যার্স অ্যান্ড জাঙ্কস ছিল। তো এত রকমের কিন্তু ভেন্ডার বা এত রকমের বিজনেসম্যান, ম্যাজিশিয়ানস ছিল। এদের সবাইকে আমরা পাচ্ছি, এরা কিন্তু প্রত্যেকে অনেস্ট লিভিং করে, অনেস্টলি টাকা রোজগার করে। কিন্তু অ্যাস্ট্রোলজার, সে কিন্তু অনেস্টলি টাকা রোজগার করে না। কিন্তু এই বিষয়টা অ্যাস্ট্রোলজার বিশ্বাসও করে না। অ্যাস্ট্রোলজার কি বলে? হি বিলিভ দ্যাট হি ডিজার্ভ দ্য ওয়েজেস। সে বলে যে এই মেডিসিন সেলার বলো বা এই ম্যাজিশিয়ান বলো, গ্রাউন্ডনাট সেলার বলো, এরা যেমন কষ্ট করে টাকা রোজগার করছে, এই অর্থটা যেমন তাদের অধিকার, অ্যাস্ট্রোলজার বলছে আমিও ওদের মতো এই কষ্ট করে টাকা রোজগার করছি, আর এই টাকাটাও আমার অধিকার, আমি এটা ডিজার্ভ করি। সে এটা স্বীকার করতে চায় না যে সে যেভাবে টাকাটা রোজগার করছে সেটা করাটা উচিত নয়, এটাও স্বীকার করতে চায় না। হি লেফট হিজ হাউস। তো অ্যাস্ট্রোলজার তার বাড়ি ছেড়ে কেন এসেছিলেন? তিনি থাকতেন একটা গ্রামে, একটা ভিলেজে থাকতেন। তিনি তার বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, কারণ কি? হি রিফিউজ টু ক্যারি হিজ ফোর ফাদার্স বিজনেস। তাকে যদি গ্রামে থাকতে হতো, তাকে তার ফোর ফাদার্স অর্থাৎ যে পূর্বপুরুষ ছিল, তারা যে বিজনেস করতো, সেই বিজনেসটাকে টেক কেয়ার করতে হতো। তো অ্যাস্ট্রোলজার তার পূর্বপুরুষদের বিজনেসকে টেক কেয়ার করতে চায়নি। তো হি অলওয়েজ ওয়ান্টেড টু লিভ হিজ লাইফ বাই হিজ ওন রুলস। নিজের রুলসে নিজের লাইফটাকে লিড করতে চেয়েছিল। মাইট বি সেই কারণে সে তার গ্রামটাকে ছেড়ে চলে এসছে। তো সে যদি তার ফোর ফাদারের বিজনেসটাকে ক্যারি ফরওয়ার্ড করতো, গ্রামটাকে ছেড়ে, মানে গ্রামটাকে ছেড়ে না আসতো, তাহলে তাকে কি করতে হতো? টিলিং দ্য ল্যান্ডস। গ্রামে থাকলে তাকে কি করতে হতো? টিলিং দ্য ল্যান্ডস অর্থাৎ জমি চাষ করতে হতো। লিভিং অ্যান্ড ম্যারিং অর্থাৎ এই জমি চাষ করেই তাকে তার জীবিকা নির্বাহ করতে হতো, জীবনযাপন করতে হতো। গ্রামেরই কোনো একটা মেয়েকে বিয়ে করতে হতো। রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অর্থাৎ যে শস্য ক্ষেত সে চাষ করত, সেই শস্য ক্ষেতে ফসল তোলা, ফসল বপন করা, এই সকল করতে হতো, এই সকল কাজকর্ম করতে হতো। ঠিক আছে? আর থাকতে হতো তার অ্যানসেস্টার্স হাউস, আর পৈতৃক ভিটেতে। তো এই কাজগুলো তিনি করতে চাননি, সেই কারণে তিনি গ্রাম ছেড়ে শহরে চলে আসেন। হি লেফট হোম উইদাউট টেলিং এনিওয়ান। তিনি কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। And he could not rest until he left it behind a couple of 100 miles, অর্থাৎ 200 মাইল। যতক্ষণ না পর্যন্ত তিনি 200 মাইল হেঁটে ক্রস করে নিয়েছেন, ততক্ষণ পর্যন্ত অ্যাস্ট্রোলজার থেমে থাকেননি। তিনি হাঁটতেই থেকেছেন, হাঁটতেই থেকেছেন। রাইট? হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস। এখন অ্যাস্ট্রোলজার কি করে মানুষের মনের কথা বলতে পারতো, বা হাত দেখে সে মানুষের সম্পর্কে কারেক্ট কথা কি করে বলতে পারতো? তার কারণ অ্যাস্ট্রোলজারের একটা ওয়ার্কিং অ্যানালিসিস ছিল। সে মানুষকে অ্যানালাইজ করতে পারতো, বুঝতে পারতো। মানুষকে কিভাবে বুঝতে পারতো? না, সে জানতো তার কাছে যারা আসতো, তো ডেফিনেটলি মানুষের জীবনে প্রবলেম থাকে। সেই প্রবলেমের সলিউশন পাওয়ার জন্যই মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে আসে। তো অ্যাস্ট্রোলজার সেই কারণে কি করতেন, তিনি ম্যানকাইন্ডস ট্রাবল, তিনি বুঝতে পারতেন মানুষের মধ্যে ডেফিনেটলি প্রবলেম আছে, তো প্রবলেম নিয়েই এসছে। তো মানুষের প্রবলেমটাকে সলভ করবার দিকে তার ফোকাস বেশি থাকতো। তিনি প্রবলেমস গুলোকে মন দিয়ে শুনতেন। মানুষের জীবনে প্রবলেম বলতে বিয়ে হচ্ছে না, সেই কারণে অ্যাস্ট্রোলজারের কাছে আসলো। সেরকম চাকরি পায়নি বা প্রপার টাকা রোজগার হচ্ছে না, সেই কারণে মানি প্রবলেম, যে কোনো ধরনের মানি প্রবলেম, অ্যাস্ট্রোলজারের কাছে আসলো।
ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, অর্থাৎ মানুষের মধ্যে ঝামেলা, দ্বন্দ্ব, হিংসা, হানাহানি, এই সকল বিষয় মানুষ সলিউশন পাওয়ার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু আসে। আর অ্যাস্ট্রোলজার এই বিষয়গুলো খুব ভালো করে জানতো, আর এগুলোর উপর বেস করেই তিনি রিপ্লাই করতেন। হি চার্জ 3 পয়সা ফর ইচ কোয়েশ্চেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করতেন। হি টুক 5 মিনিটস টু আন্ডারস্ট্যান্ড আদার্স। তিনি মানুষকে বুঝতে 5 মিনিট সময় নিতেন। এগুলো সব এমসিকিউতে আসবে। তিনি একটা কোয়েশ্চেনের জন্য 3 পয়সা করে চার্জ করতেন। তিনি মানুষকে বুঝতে 5 মিনিট টাইম নিতেন। অ্যালাউ আদার্স টু স্পিক ফর 10 মিনিটস। ধরো কেউ অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখাতে আসলো, তো তিনি তাকে 10 মিনিট কথা বলতে দেবেন। তো ধরো সাপোজ আমি অ্যাস্ট্রোলজার, তুমি এসছো আমার কাছে হাত দেখাতে, তো আমি তোমাকে অ্যালাউ করবো 10 মিনিট কথা বলতে। এই 10 মিনিট আমি তোমার কথা উইথ র্যাপ্ট অ্যাটেনশন আমি শুনবো, কিন্তু কোনো রিপ্লাই দেবো না। ঠিক আছে? কিন্তু 10 মিনিটের মধ্যে হিজ কমন রিপ্লাইজ ওয়্যার, সে বুঝতে পেরে যেত যে এই মানুষটার প্রবলেম কি হতে পারে। সে অনেকগুলো সলিউশন, অনেকগুলো অ্যাডভাইস আগে থেকেই রেডি করে রাখতো। এবং তার কয়েকটা কমন রিপ্লাই ছিল। কি কমন রিপ্লাই? সবাইকে একই কথা বলতো। কি কমন রিপ্লাই? বলতো ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্ট। এটা হচ্ছে ফার্স্ট। বলছে তুমি অনেক এফোর্ট দিচ্ছ, অনেক পরিশ্রম করছো, কিন্তু তার সম্পূর্ণ রেজাল্ট তুমি পাচ্ছ না। এই কথাটা যদি আমাকে বলা হয়, আমিও বলবো আমি অনেক পরিশ্রম করছি এবং তার সম্পূর্ণ রেজাল্ট আমি পাচ্ছি না। তোমাকে ইভেন জিজ্ঞেস করলে তুমিও বলবে তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু সম্পূর্ণ রেজাল্ট তুমি পাচ্ছ না। এটা প্রত্যেকেই বলবে। তো এই কারণে এই যে ফার্স্ট যে কথাটা বলতো, এটা প্রত্যেকেই বলতো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি অনেক পরিশ্রম করি কিন্তু সম্পূর্ণ রেজাল্ট, সম্পূর্ণ আউটকাম আমি পাই না। 9 out of 10 were deposed and agree with him. 10 জনের মধ্যে 9 জন অ্যাস্ট্রোলজারের সঙ্গে রাজি হয়ে যেত, হ্যাঁ এগ্রি করতো যে হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন। অথবা তিনি আবার প্রশ্ন করতেন, কি বলতেন? ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিপোজ টুয়ার্ডস ইউ? তিনি বলতেন যে হয়তো কোনো মহিলা আছে আপনার ফ্যামিলিতে, সেটা আপনার কাছের কোনো মহিলা হতে পারে অথবা কোনো দূরের কোনো সম্পর্কের কোনো রিলেটিভ হতে পারে, যে কখনো চায় না আপনার ভালো হোক। ঠিক আছে? তো এরকম কি আছে? তো প্রত্যেকেরই ফ্যামিলিতে এরকম অল্প বিস্তর কেউ না কেউ থাকে, কোনো লেডি থাকে যে খুব জেলাস ফিল করে বা সে চায় না তোমার ভালো হোক বা আমাদের ভালো হোক। তো এরকম থাকে। তো এই কথাটাও কিন্তু 10 জনের মধ্যে 9 জনের সঙ্গে লেগে যেত। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। আবার কি করতেন? মানুষের চারিত্রিক বিশ্লেষণ করতেন। কি বিশ্লেষণ করতেন? তিনি বলতেন মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার। বলছে দেখুন দাদা, আপনার জীবনের যত প্রবলেম তৈরি হয়েছে আপনার চরিত্রের জন্য, আপনার নেচারের জন্য আপনার লাইফে সব প্রবলেম তৈরি হয়েছে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ? তো তিনি বলতেন আপনার জীবনে শনির দশা চলছে, যেমন বলে অ্যাস্ট্রোলজাররা শনির দশা চলছে, সাড়ে সাথী চলছে, তাই না? মঙ্গলের দশা, বৃহস্পতির দশা, এরকম ধরনের কি কথাগুলো বলতেন। ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়র। তিনি বলতেন যে আপনার মধ্যে, আপনি কেমন ধরনের মানুষ? আপনার মধ্যে একটা ইম্পেটিয়াস নেচার আছে কিন্তু আপনার এক্সটেরিয়রটা রাফ, অর্থাৎ বাইরের দিক থেকে আপনি অনেক কঠিন। বাইরের দিক থেকে আপনি অনেক কঠিন একজন মানুষ, যাকে আমরা বলে থাকি ফরবিডিং এক্সটেরিয়র। বাইরের দিক থেকে আপনি অনেক কঠিন একজন মানুষ, কিন্তু ভেতরের দিক থেকে, মানসিক দিক থেকে আপনি অত্যন্ত ভালো মনের একজন ব্যক্তি বা নরম মনের একজন ব্যক্তি। এই বিষয়টা কিন্তু প্রত্যেকেই অ্যাকসেপ্ট করে। আজকে যদি তুমি আমাকে বলো যে স্যার আপনাকে বাইরের দিক থেকে অনেক কঠিন কিন্তু মনের দিক থেকে আপনি আপনি নরম, এটা আমিও বলবো হ্যাঁ আমি এরকম ধরনের মানুষ। ইভেন আমি যদি তোমাকেও এই কথাটা বলি, তোমারও মনে হবে যে তুমি বাইরের দিক থেকে কঠিন, ভেতরের দিক থেকে খুব নরম ধরনের মানুষ। তো মানুষ এটাকে পজিটিভ সেন্সেই নেয়। তো সেই হিসাবে অ্যাস্ট্রোলজার এই কথাগুলো বলতো, রাইট? এবং বলতো যে এই কারণেই আপনি লাইফে প্রবলেমে পড়ছেন। হুম, কি বলছে? ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডেন এক্সটেরিয়র। মানে যারা খুব মাইল্ড, খুব কোমল হৃদয়ের মানুষ, মনের দিক থেকেও কোমল, শারীরিক দিক থেকেও কোমল, তাকেও যদি বলা হয় আপনার শারীরিক গঠন একজন লম্বা চওড়া সুঠাম পুরুষের, কিন্তু মনের দিক থেকে আপনি বড় নরম মানুষ, সেও কিন্তু বিষয়টাকে অ্যাকসেপ্ট করবে। Okay? তো আজকে এতটাই। এর পরের যেটা আছে আমি পরের পার্টে আপলোড করে দেবো। এতটা আগে ভালো করে রেডি করো, তার পরের পার্টটা পরের পার্টে পড়বে। ঠিক আছে?